প্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। সম্প্রতি উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের সিয়ান শহরে গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনার্স মেকানিজমের উদ্বোধনী সম্মেলন এবং সেই সাথে ১৩তম গ্লোবাল ভিডিও মিডিয়া ফোরাম সম্মেলন অনুষ্ঠিত হলো। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। কেন এই ফোরাম, এর প্রয়োজনীয়তা কি, এর মাধ্যমে আসলে কোন আউটকামগুলো বেরিয়ে আসবে, এসব নিয়ে। এই জন্য আমরা আমাদের স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করে দিই তার সঙ্গে। আমার সঙ্গে আছেন নিয়ামুল আজিজ সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট এনটিভি। থ্যাংক ইউ আপনাকে। এবং আমার সঙ্গে চায়না থেকে আমাদের চায়না মিডিয়া গ্রুপ সিএমজির প্রতিনিধি সাংবাদিক রয়েছেন শুয়ে ফেইফেই শিখা। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা বেজিং থেকে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি চলে যাচ্ছি আলোচনায়। প্রথমে শুয়ে ফেইফেই শিখা, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি এই সম্মেলনে, এই ফোরামে ছিলেন, অংশগ্রহণ করেছেন। চীন, বিশেষ করে সিএমজি, কেন এই সময়ে এইরকম একটা ফোরাম এবং এইরকম একটা প্ল্যাটফর্মের আয়োজন করলো? এটার আসলে উদ্দেশ্যটা কি, বা এটার ফিউচার প্ল্যানটা কি বলে আপনি মনে করছেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে এমন একটি বড় এবং হাই লেভেলের মহাসম্মেলনে অংশ নিতে পেরেছি। প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ব্যাখ্যা করতে চাই যে গ্লোবাল সাউথ মানে কি। গ্লোবাল সাউথ আসলে মানে যে আফ্রিকা, লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, প্যাসিফিক দ্বীপপুঞ্জ দেশ এবং এশিয়ার ব্যাপক উন্নয়নশীল দেশ। আর দীর্ঘদিন ধরে গ্লোবাল সাউথ দেশগুলো বিশ্বে তাদের কণ্ঠস্বর একটু দুর্বল, এবং গ্লোবাল সাউথ দেশগুলো সম্পর্কিত তাদের গল্প, তাদের কথা আসলে সব সময় অন্য বড় মিডিয়া তারা পড়ছে। আর এর ফলে হয়তো গ্লোবাল সাউথ দেশগুলোর নিজের অবস্থা, নিজের গল্প অন্য মিডিয়ার মাধ্যমে, অন্য দেশের মিডিয়ার মাধ্যমে ভুল করে ব্যাখ্যা করা হয়েছে। আর অবশ্য বর্তমানে আন্তর্জাতিক শৃঙ্খল এখন সংস্কার এমন পর্যায়ে রয়েছে। গ্লোবাল সাউথ দেশগুলো বিশ্ব পরিচালনা ব্যবস্থায় আরো বড় প্রতিনিধিত্ব এবং নিজের কণ্ঠস্বর দেওয়ার আরো বেশি সুযোগ খুঁজছে। এমন সময় পড়বে চায়না মিডিয়া গ্রুপ গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনার্স মেকানিজম প্রতিষ্ঠা করেছে। এটা হলো যে সিএমজি গ্লোবাল সাউথ দেশগুলো নিজের আন্তর্জাতিক যে কণ্ঠস্বর দেওয়ার অধিকার আরো নেই সংগত বিশ্ব পরিচালনার দিকে গ্লোবাল সাউথ দেশগুলোর অভিন্ন চাহিদা সিএমজি দেখছে এবং উপলব্ধি করছে। আর এই ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গ্লোবাল সাউথ দেশগুলো যৌথভাবে কণ্ঠস্বর দেওয়া, প্রযুক্তি ভাগাভাগি করা এবং হিউম্যান রিসোর্স যৌথভাবে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে গ্লোবাল সাউথ দেশগুলোর যে আন্তর্জাতিক মিডিয়া মঞ্চে গ্লোবাল সাউথ দেশগুলোর দুর্বলতা দূর করা এবং যৌথভাবে একটি আরো সহনশীল এবং ন্যায়সঙ্গত আন্তর্জাতিক মিডিয়া পরিবেশ স্থাপন করা, এটাই হলো এর মূল উদ্দেশ্য। জি, ধন্যবাদ শিখা। নিয়ামল, যেটা শিখা বলছিলেন যে আসলে আপনি কি ভাবছেন এইরকম একটা গ্লোবাল সাউথ, যেটা সাউথ, বিশ্বের সাউথগুলোর কণ্ঠস্বরকে আরও দৃঢ় করার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং সেই সঙ্গে জানতে চাই, সম্প্রতি আজ থেকে 4-5 মাস আগে আপনিও চীনে এরকম একটা সম্মেলনের মধ্যে ছিলেন। দুটো বিষয় নিয়ে যদি আপনি একটু মন্তব্য দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে চীন একটা গ্লোবালি একটা চিন্তা করছে যে তাদের যে কাউন্টার পার্টনার, বিশেষ করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, তাদের এগেনস্টে তারা একটা বড় ধরনের স্ট্যান্ডার্ড দাঁড় করিয়েছে। বিশেষ করে এই যাদেরকে তারা মিডিয়া যে সম্মেলনগুলো করছে, শুধুমাত্র এই গ্লোবাল সাউথ প্রোগ্রামটি নয়, আরও অনেকগুলো প্রোগ্রাম তারা আয়োজন করেছে। এর মাধ্যমে আমরা যেটা দেখেছি যে তাদের ভিতরে যে পারস্পরিক যে কোঅপারেশনগুলো, মানে সাউথ এশিয়ান থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা কিংবা আফ্রিকান যে কান্ট্রিগুলো ছিল, আমাদের সাথেও অনেকে ছিলেন, এবং আমরা দেখেছি যে এই কান্ট্রিগুলোকে তারা যেই ধরনের প্রবলেমগুলো, বিশেষ করে জলবায়ু থেকে শুরু করে বা লেখনির ক্ষেত্রে কন্টেন্টগুলো কিভাবে হবে, এআই ড্রিভেন কন্টেন্টগুলো কিভাবে হবে, এবং সেক্ষেত্রে চায়না যে বড় একটা মাল্টিমিলিয়নের একটা
জায়গায় চলে গেছে, বিশেষ করে প্রোডাকশন হাউসের ক্ষেত্রে, শর্ট ফিল্মের ক্ষেত্রে এবং প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ করে বলতে হবে যে সারা বিশ্ব কিন্তু চায়নার প্রযুক্তি দিয়ে চলছে। সেই জায়গাতে আমরা দেখেছি যে তারা এই বিষয়গুলোকে শেয়ার করতে চায় এবং এই সাউথ এশিয়ান তাদের থেকে যেন উপকৃত হয়। সাংবাদিক যারা গিয়েছেন, বিশেষ করে আফ্রিকান থেকে শুরু করে বাংলাদেশের যারা সাংবাদিকরা গিয়েছেন, তারা যেন তাদের পরবর্তী যে কার্যক্রমগুলো সেগুলোতেও যেন এর ছাপটা পড়ে, যেন গ্লোবালি কী ধরনের মিটিগেশনের চিন্তা, জলবায়ুর প্রভাব থেকে শুরু করে কিংবা প্রযুক্তির যে উন্নয়ন, সেই প্রযুক্তিটাকে কিভাবে আমাদের রিপোর্টগুলোতেও কাজে লাগানো যায়। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে একটি টিকটক যে প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু বিলিয়ন লোকের জন্য তারা প্রোডাকশন তৈরি করছে এবং এই চায়না কিন্তু সেটার জন্য অনেকটা পায়োনিয়ার। এবং সেই জায়গাগুলোতে তাদের কী ধরনের ল্যাকেজ আছে, সামাজিক জায়গাগুলো কী ধরনের অ্যাড্রেস করতে হবে, সেই কথাগুলো কিন্তু তারা সেই জায়গাগুলোতে বলছে এবং মানুষ কিন্তু সেগুলো খুব দারুণভাবে নিচ্ছে। ইউরোপ এবং আমেরিকার স্টাইলে যে বিষয়গুলোকে আছে তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। তাদের যে অ্যাপস, তাদের যে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোতে কিন্তু চায়না স্বয়ংসম্পূর্ণ হচ্ছে এবং সেটাও কিন্তু তারা শেয়ার করে নিচ্ছে। বাংলাদেশ থেকে শুরু করে এই জায়গাটা তারা তৈরি করছে, তাদের জায়গাটা ওয়াইড করছে আসলে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আবারও আলোচনা করব একটি বিরতির পর। নিচ্ছি ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনার্স মেকানিজম এই উদ্যোগটা নিয়ে। শিখা, আমি আপনার কাছে যেটা জানতে চাই, সম্প্রতি একটা জনমত জরিপ হয়েছিল এবং সেই জরিপে যেই আউটকাম বেরিয়ে এসেছে সেখান থেকে এটাই জানা গেছে যে বিশ্বের 70%-রও বেশি উত্তরদাতা মনে করেন বিশ্বের শাসন ব্যবস্থার সংস্কার জরুরি এবং গ্লোবাল সাউথের এই প্ল্যাটফর্মটা কিভাবে বা কোন এজেন্ডাগুলো বাস্তবায়নের মাধ্যমে এই সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনাকে ধন্যবাদ। আসলে এই গণজরিপ ঠিক এই সম্মেলনে প্রকাশিত হয়েছে, আর এটা হলো যে CMDর উদ্যোগে আয়োজিত একটি গণজরিপ। আমরা এই জরিপকে বলি যে নির্ভদ্র 47 দেশকে অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, আর এতে 70% উত্তরদাতা মনে করে যে বিশ্ব পরিচালনা ব্যবস্থাকে সংস্কার করা উচিত। এই যে গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনার্স মেকানিজম আসলে এই ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করতে পারে। যেমন এই ব্যবস্থার মাধ্যমে তো আমরা যেহেতু দৃঢ় জনমতের ভিত্তি আছে, তাহলে এই মেকানিজমের মাধ্যমে আমরা ব্যাপক গ্লোবাল সাউথ দেশগুলোর জনগণের যে সংস্কারের কণ্ঠস্বরকে আরো বড় করতে পারে, তো বিশ্বের অনেক দেশে ছড়িয়ে দিতে পারে, যাতে বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে পশ্চিমা দেশগুলো, উন্নত দেশগুলো, গ্লোবাল সাউথ দেশগুলোর যে উন্নয়নশীল দেশের চাহিদা তারা শুনতে পারে, তারা বুঝতে পারে, তারা লক্ষ্য করতে পারে। আর এছাড়া এই মেকানিজমের মাধ্যমে তো ঠিক নিয়ামুর সাহেবের কথার মতো একটি যে প্ল্যাটফর্ম তৈরি করা যায়, তো এইভাবে তো গ্লোবাল সাউথ দেশগুলো একত্রিত করে তো নিজের কণ্ঠস্বরকে আরো জোরালোভাবে বিশ্বের কাছে জানানো যায়। গ্লোবাল সাউথ দেশগুলোর মিডিয়াগুলো একসাথে অনুষ্ঠান তৈরি করতে পারে এবং কন্টেন্ট যৌথভাবে রচনা করতে পারে। আর বিভিন্ন দেশের মিডিয়ার যৌথ চেষ্টায় তো বিভিন্ন পদ্ধতিতে তো বৈশিষ্ট্যময় অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের কাছে গ্লোবাল সাউথ দেশগুলোর গল্পগুলো তুলে ধরা যায়। আর এছাড়া এই মেকানিজমের মাধ্যমে তো বিভিন্ন দেশগুলো যৌথভাবে AI প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি উন্নয়নের ফলাফল শেয়ার করতে পারে। গ্লোবাল সাউথ দেশগুলোর যে আরো পেশাদার মিডিয়া শক্তি তো লালন করতে পারে। এর মাধ্যমে যে ডিজিটাল প্রযুক্তি খাতের এই যে ব্যবধান দূর করা যায়। আর তো গ্লোবাল সাউথ দেশগুলো যে আরো ভালো উচ্চ মানের কন্টেন্ট রচনা করতে পারে। জি, ধন্যবাদ শিখা আপনাকে। নিয়ামুল, আসলে এটা একটা ভালো উদ্যোগ যে সাউথের দেশগুলোর মিডিয়ার একটা শক্তি। আপনি কি ভাবেন যে আসলে আপনার একজন সাংবাদিক, আপনি এই মাধ্যমে কাজ করেন, কিভাবে আসলে এরকম একটা সংগঠন এই কণ্ঠস্বরকে আরো বলিষ্ঠ করতে পারে? আমি আসলে যেটা মনে করি যে এখন বাংলাদেশ, আমরা যারা বাংলাদেশে কাজ করি
তারা এক ধরনের করে কন্টেন্ট তৈরি করি এবং আমাদের ভিতরে অনেক ধরনের সিমিলারিটিজ আছে, যেগুলো হচ্ছে চায়না কিংবা অন্যান্য যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে তাদের ভিতরে কিন্তু ওই সিমিলারিটিসগুলো আছে। আমাদের যদি আমরা ইউথ ভয়েসের কথা চিন্তা করি যে ইউথরা কী ভাবছে, উনি যেটা বললেন যে বারবার রিফরমেশনের একটা চিন্তা করছে, গ্লোবাল প্যাটার্নটা কিন্তু রিফরমেশনের মধ্যে যাচ্ছে। জেনজির কথা বলি বা অন্যান্য জেন আলফা বলি, এই মানুষগুলো কিন্তু আসলে নতুনভাবে চিন্তা করছে। তাদের প্রত্যেকটা বিষয়গুলো হচ্ছে এআই ড্রিভেন কিংবা প্রযুক্তি ড্রিভেন। তো এগুলোকে তারা কিভাবে একটা কন্টেন্ট আকারে মানুষের উপকারের জন্য কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে একসাথে কাজ করা যায়, এবং চায়না এটা ফ্যাসিলিটেট করছে। এটা খুবই ভালো বিষয় এবং এই মানুষ কিন্তু উপকার পাচ্ছে। এবং এই চায়নার এই ধরনের কাজগুলো ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ করে আফ্রিকান যারা স্বল্পোন্নত দেশ, বারবার বলা হচ্ছিল বাংলাদেশের অংশও কিন্তু স্বল্পোন্নত, সেই জায়গা থেকে বাংলাদেশে কিন্তু ওই আইডিয়াসগুলো, ওই শেয়ারিংগুলো নিতে পারে, নিয়ে ওই জায়গাটা তাদের আসলে চায়না সম্বন্ধে আমাদের অনেক জানার আছে। চায়না কিভাবে কাজ করছে, চায়নার এই কন্টেন্টগুলো কিভাবে তৈরি হচ্ছে, চায়নার মানুষগুলো কী ধরনের চাওয়া পাওয়া রয়েছে, তাদের চাহিদা কোথায় রয়েছে, তাদের ল্যাকেজগুলো কোথায় রয়েছে, এই বিষয়গুলো আমরা আমাদের কন্টেন্টের মাধ্যমে একসাথে প্রতিফলন করতে পারি। যেটা তারা বললো যে জয়েন্টলি আমরা একসাথে কাজগুলো করতে পারি। সেটা গ্লোবাল, যেহেতু ওয়ার্ল্ড একটা গ্লোবালাইজেশনের জায়গায় আছে, তো সেই জায়গায় অবশ্যই ডেফিনেটলি আমরা এই কাজগুলোকে এই আইডিয়াসগুলোকে কাজে লাগাতে পারি। যেহেতু তারা শেয়ারিংয়ের সুযোগ দিচ্ছে, তাদের কাজগুলো আমাদের কাজগুলো একসাথে হতে পারে এবং সেগুলো সাধারণ মানুষের জন্য কল্যাণের কাজে লাগতে পারে। জি নিয়ামুল, ধন্যবাদ আপনাকে। শিখা, সিজিটিএন কেন নতুন করে গ্লোবাল বিজ চায়না ট্রাভেল বা ডিসকভারিং চায়নার মতো ফাস্ট অ্যাড সাপোর্টেড স্ট্রিমিং টিভি প্ল্যাটফর্ম চালু করলো? ধন্যবাদ। তো গ্লোবাল বিজ এর প্রধান উদ্দেশ্য হলো যে তো একদিনে যে 24 আওয়ার এবং এক সপ্তাহের 7 দিনে তো বিভিন্ন যে ব্যবসায়িক অথবা অর্থ বিষয়ক বিভিন্ন তথ্য দেয়া, আর যে ট্রাভেল বিষয়ক একটি চ্যানেল। এটা মূলত বর্তমানে চীনের যে পর্যটন রিসোর্স এবং চীনা জনগণের জীবনযাপনের পদ্ধতি তুলে ধরা। আর একটি ডকুমেন্টারি চ্যানেল আছে, এটা মূলত চীনের সংস্কৃতি এবং আধুনিক উন্নয়ন তুলে ধরা। ফার্স্ট, বিনামূল্যের বিজ্ঞান সমর্থিত স্ট্রিমিং পরিষেবা হিসেবে ফার্স্টের প্রযুক্তিগত মডেলটি তো সহজাতভাবে ব্যবহারকারী বান্ধব। এটি গ্লোবাল সাউথের মিডিয়া সংস্থাগুলোর আন্তর্জাতিক সম্প্রচার পরিচালনার জন্য আর্থিক এবং প্রযুক্তিগত বাধাগুলো হ্রাস করে, তো তাদের বিশ্বব্যাপী সম্প্রসারণের জন্য একটি প্রতিলিপিযোগ্য এবং সাশ্রয়ী পথ প্রদান করে। আর আসলে এই তিনটি চ্যানেল আলাদা তো চ্যানেল নয়, এটা আসলে গ্লোবাল সাউথ তো মিডিয়া পার্টনার্স মেকানিজমের আওতায় প্রতিষ্ঠিত। তো এই মেকানিজম আসলে 114টি দেশ এবং অঞ্চলের 5 শতাধিক তো গণমাধ্যম যোগ করেছে। এটা মানে যে বিভিন্ন দেশের গণমাধ্যম এই তিনটি চ্যানেলের মাধ্যমে গভীরভাবে তো কন্টেন্ট রচনা করতে পারে, প্রযুক্তিগত বিনিময় করতে পারে। আমার যেটা প্রশ্ন, যে এই যে ফার্স্ট যেটা চালু হলো ফ্রি অ্যাড সাপোর্টেড স্ট্রিমিং টিভি, এটা কি নতুন করে সিজিটিএন এর মাধ্যমে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে যেখানে কম্বাইন্ডলি যারা সদস্যভুক্ত আছে তারা এখানে জয়েন্টলি বিভিন্ন কন্ট্রিবিউশন করবে, এরকম কিছু? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এটা একদম নতুন। ওকে, আর বিভিন্ন দেশের গণমাধ্যম যোগ করতে পারে। এই স্ট্রিমিং টিভিটা নিশ্চয়ই অনলাইন ভার্সন এবং স্যাটেলাইট ভার্সন সব ভার্সনে পাওয়া যাবে। আসলে এটা তো একদমই নতুন একটা উদ্যোগ, তাই না শিখা? এবং হ্যাঁ, নতুন উদ্যোগ। এর একটি উল্লেখযোগ্য মানে তাৎপর্য হলো এটা ফর ফ্রি, মানে যে উন্নত দেশগুলো এটা সহজভাবে এদের যোগ করতে পারে। তো সেই বাধা অনেক কম। সেই ক্ষেত্রে নেক্সট প্ল্যানগুলো কিভাবে সবাই একত্রিত হয়ে এই ফার্স্টের মধ্যে নিজেদের কন্ট্রিবিউশনগুলো করবে? আপনি যদি একটু আমাদের দর্শকদেরও জানান যে কিভাবে এটা কাজ করবে, কেমন করে কন্ট্রিবিউশনগুলো থাকবে এবং এটা কোন ভাবে এটা হতে পারে, যেমন বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামও আছে, এটার পরিকল্পনাগুলো জানান। ট্রেনিং, হ্যাঁ আপনি তো উল্লেখ করেছেন যে ট্রেনিং প্রোগ্রাম আছে। তো আসলে এই যে ফার্স্ট চ্যানেল, এটা আসলে এটাও এক ধরনের প্ল্যাটফর্ম।
এটা মানে গ্লোবাল সাউথ দেশগুলো নিজের কন্টেন্ট গুলো এতে তো প্রদর্শন করতে পারে। আর তো ভবিষ্যতে এই ফার্স্ট চ্যানেল গুলো এখন তো মাত্রই চালু হয়েছে। আর চালু হওয়ার শুরুর দিকে তো মূলত চীনের বিষয়গুলো একটু বেশি, তারপর আস্তে আস্তে গ্লোবাল সাউথ দেশগুলো এতে যোগ করতে পারে নিজের কন্টেন্ট গুলো, এতে তো মানে প্রদর্শন করতে পারে। আস্তে আস্তে আরো বেশি গ্লোবাল সাউথ দেশগুলো নিজের দেশের অবস্থা এই চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারে। এটাই। ধন্যবাদ শিখা। আমরা আবারও আলোচনায় ফিরবো। এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা আবারও আলোচনা করব একটি বিরতির পর। নিচ্ছি ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনার্স মেকানিজম এই উদ্যোগটা নিয়ে। আমি এই মুহূর্তে নিয়ামুল আপনার কাছে আসতে চাই। এই প্ল্যাটফর্মের যে উদ্দেশ্যগুলোর কথা বলা হয়েছে, এখানে ধরেন অনুন্নত বা এই আমাদের গ্লোবাল সাউথের অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশগুলো কিভাবে তাদের বিষয়গুলোকে উপস্থাপন করবে বা কোন কোন বিষয়গুলো উপস্থাপন করা জরুরি বলে আপনি মনে করেন? আমি মনে করছি যে এ ধরনের একটি সাউথ এশিয়ান রিজিয়নের জন্য এটা আসলে খুবই উপকারী হবে। কারণ যে মানুষগুলো আসলে বাংলাদেশে এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখি যে কাভারেজের মধ্যে আছে, বিশেষ করে নেটওয়ার্কিং কাভারেজের মধ্যে আছে। যে মানুষটি আসলে নিজের কথাগুলো তুলে ধরতে চায় সে কতটা অবহেলিত বা তার জায়গায় তার এলাকায় আসলে কি ধরনের স্পেসিফিক কাজ দরকার সেগুলো সে এই স্ট্রিমিংয়ের মধ্যে মানুষকে জানাতে পারে, যে যিনি কর্তৃপক্ষ সেই বিষয়গুলো তারা আবার নিতে পারেন। কিন্তু একই সাথে তার এলাকার যে হেরিটেজ আছে, কালচারাল হেরিটেজ আছে, তার কালচারাল যে ভিউজগুলো আছে, মানুষের কথা আছে, সেখানের মানুষগুলোর আচার বা জীবন চরিত্র যেগুলো আছে সেগুলোকেও তুলে ধরতে পারে, যেটা আমরা সচরাচর দেখি যে অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে আমরা দেখি। তো ইউটিউবের কিছু সীমাবদ্ধতা আছে, সেটি হচ্ছে যে ইন্টারন্যাশনালি সেটা কিন্তু বেশ কিছু গাইডলাইন আছে, কিছু কপিরাইটের বিষয় আছে, এবং সেখানে কিন্তু অনেক সময় এখন আমরা প্রিমিয়ামের যে বিষয়গুলো দেখি যে সেখানে টাকা দিয়ে করতে হয়। ফার্স্ট যেটা বলছে যে তারা এখন আপাতত এবং ফ্রিলি সেটা করছে। তো ফ্রিলি করার কারণে সেখানে যে কোনো মানুষ তার অ্যাক্সেসটা নিতে পারছে এবং তাদের ভিউজগুলো শেয়ার করতে পারছে, যেটা ওয়াইড স্প্রেডে আসলে এক ধরনের বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে বলে আমি বিশ্বাস করি। এবং এর পাশাপাশি আমার মনে হয় যে বিভিন্ন পর্যটনের সম্ভাবনার জায়গাগুলোও তৈরি হবে। কারণ এমন অনেক জায়গা আছে যে সেই জায়গার পর্যটনগুলো তুলে ধরার সুযোগ তৈরি হবে, যার ফলে এই বেল্টের মানুষগুলোর মধ্যে এক ধরনের ইন্টার কানেকশন তৈরি হবে, যেটা আসলে এক ধরনের মিডিয়া ভূমিকাই পালন করবে বলে মনে হয়। আপনি কি মনে করেন? একদম। এখানে যারা আছেন এবং বাংলাদেশের যে পটেনশিয়ালগুলো আছে সেটাও যদি এই প্ল্যাটফর্মে সুযোগ পায়, সেই জায়গাগুলোতে পর্যটনের যে বিষয়গুলো আছে, পর্যটনের যে সম্ভাবনাগুলো আছে সেগুলো তুলে ধরার বিষয়গুলো থাকবে। চায়নাতে বাংলাদেশে যারা ভিজিট করবেন সেখানে কী ধরনের পটেনশিয়ালগুলো আছে, কোথায় তারা এই পর্যটনের জায়গাগুলো তৈরি করতে পারেন, কী ধরনের শেয়ারিং হতে পারে এবং কোন কোন জায়গায় যেতে পারেন, কি ধরনের খরচ হতে পারে, এই সব কিছু কিন্তু আসলে তুলে ধরতে পারে, যেটা আসলে বড় ধরনের কানেক্টিভিটির একটা বড় জায়গা তৈরি করবে। আমার মনে হয় ইটস লাইক এ ভয়েস ফর এ কমন পিপল, মাস পিপল। এক্স্যাক্টলি। শিখা, আমি আপনার কাছে আবারও আসতে চাই। গ্লোবাল সাউথ মিডিয়া নেক্সাস প্ল্যাটফর্ম এবং গ্লোবাল সাউথ মিডিয়া প্রশিক্ষণ কেন্দ্র, এই দুটি উদ্যোগ কিভাবে গ্লোবাল সাউথ দেশগুলোর নিজস্ব মিডিয়া সক্ষমতা বাড়াতে এবং উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সহযোগিতা করবে? ধন্যবাদ। আপনি খুব ভালো একটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আসলে তো বর্তমানে অনেক গ্লোবাল সাউথ মিডিয়ার একটি অভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তা হলো উন্নয়নশীল দেশ অথবা অনুন্নত দেশ, যেমন আফ্রিকা দেশগুলো। যদিও তারা কিছু আধুনিক প্রযুক্তি তারা শিখতে পারে, নিজের দেশে আনতে পারে, কিন্তু এইসব প্রযুক্তি কিভাবে তাদের নিজ দেশের অবস্থার সঙ্গে খাপ খাইতে পারে, যেমন তাদের ইন্টারনেট অবস্থা, তাদের ভাষা, সংস্কৃতি অথবা তাদের যে মিডিয়া কর্মীদের এই সব প্রযুক্তি ব্যবহারের অভ্যাস কিভাবে ভালোভাবে তো খাপ খাইতে পারে, আর কিভাবে এসব আধুনিক প্রযুক্তি তো ভালোভাবে ভূমিকা পালন করতে পারে, এটা হলো একটি বড় সমস্যা, কারণ বিভিন্ন দেশের অবস্থা ভিন্ন। তাই এবার এই মেকানিজম প্রতিষ্ঠার মাধ্যমে গ্লোবাল সাউথ দেশগুলো যৌথভাবে একটি অভিন্ন প্ল্যাটফর্ম শেয়ার করতে পারে এবং একটি অভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ব্যবহার করতে পারে। এর মূল বিষয় হলো মানে যৌথভাবে একসাথে কাজ করা
এটি প্ল্যাটফর্ম শুধু একটি যে যন্ত্র প্রদান করছে না, বরং যে একসাথে প্রযুক্তি শেখা এবং অভিজ্ঞতা শেয়ার করার একটি সুযোগ প্রদান করছে। আর যে হিউম্যান রিসোর্স এই যে প্রশিক্ষণ দেয়া, আসলে এটা একটি দীর্ঘমেয়াদী কাজ। এটা শুধুমাত্র প্রযুক্তির প্রবর্তন বা স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রায়শই সীমিত ফলাফল পাওয়া যায়, তাই না? আর যে সিএমজি খুব ভালো একটি জায়গায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে, তা হলো চীনের সানইয়া শহর। সানইয়া শহর, সেখানের আবহাওয়া অনেক ভালো। যেমন আফ্রিকা দেশগুলো, তারা সেখানে গেলেও ঠান্ডা লাগছে না। আর তারপর সেখানে আমাদের সিএমজির একটি বড় কার্যালয় আছে, সেখানের প্রযুক্তি তো খুব উন্নত মানের। আমার মনে হয় এই সিদ্ধান্ত অবশ্যই তো গ্লোবাল সাউথ দেশগুলো, বিশেষ করে অনুন্নত দেশগুলোর যে মিডিয়া কর্মীদের প্রশিক্ষণে অবশ্যই তো অবদান রাখতে পারবে। জি শিখা, আমরা আসলে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আমি সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, অনেকেই এই বিষয়টা হয়তো জানে না, অনেকে বাংলাদেশের অনেক মিডিয়ায় হয়তো এই সাউথ ফোরামের প্ল্যাটফর্মের সঙ্গে অন্তর্ভুক্ত হয় নাই। তো এখন যারা এই বিষয়টা জানলো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং এই আয়োজনের মাধ্যমে, তারা যদি নতুন করে সংযুক্ত হতে চায় এই উদ্যোগের সঙ্গে, তারা কিভাবে সংযুক্ত হতে পারে? এরকম ওয়েব কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, এই বিষয়টা যদি আপনি দর্শকদের সামনে একটু বলেন। এইবার যে সম্মেলনে আটটি সুফল তো অর্জিত হয়েছে। যেমন যে গ্লোবাল সাউথ পার্টনার্স মেকানিজম ব্যবস্থা, এতে বাংলাদেশের 25টি গণমাধ্যম অংশ নিয়েছে। তারপর যে গ্লোবাল সাউথ দেশগুলোর গণমাধ্যমের স্মার্ট শেয়ারিং প্ল্যাটফর্ম, এখানে মূলত এআই প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিকে কেন্দ্র করে। তারপর অবশ্যই যে প্রশিক্ষণ সেন্টার, তারপর যে গ্লোবাল সাউথ মিডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক সহযোগিতা ব্যবস্থা নেটওয়ার্ক, বাংলাদেশ দশবি এই সব ব্যবস্থায় অংশ নেওয়ার সুযোগ আছে। আসলে আমি তো বলতে যাই, আসলে বর্তমানে চীন এবং বাংলাদেশের মিডিয়ার মধ্যে ইতোমধ্যে অনেক সুষ্ঠু সহযোগিতা চলছে। যেমন আজকে আমাদের এই অনুষ্ঠান, যেমন এর আগে আপনি যে মাত্র ওই চীন ভ্রমণ করেছেন মিডিয়া সহযোগিতার মাধ্যমে, এবং আপনি সচক্ষে দেখেছেন চীনের আসল অবস্থা। আর আপনাদেরকেও একটি মানে আমার কাছে সুখবর হিসেবে বলা যায়, এখন চীনারা বাংলাদেশ সম্বন্ধে জানার আগ্রহ অনেক 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 বেশি এবং অনেক বেড়েছে। চীনারা আসলে তো খুব বেশি টিকটক ইউজ করছে। আমি সব সময় যে এমন শর্ট ভিডিও দেখতে পাচ্ছি যে অনেক চীনা ব্লগার বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান, বাংলাদেশি জনগণের জীবনযাপনের অবস্থা, যে অতিথি বরায়ন সব তুলে ধরছে। আসলে চীনারা বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানতে শুরু করছে। জি, অসংখ্য ধন্যবাদ শিখা। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে নিয়ামুল, আপনি যদি কিছু যোগ করতে চান একদমই সংক্ষেপে। একদম যেটা শিখা বলছিলেন যে মানে প্ল্যাটফর্মগুলো আসলে শেয়ারিং এর জন্য তৈরি হয়, এবং সেটা কিন্তু একটা বড় ওয়াইড স্প্রেডে জায়গাগুলো চলে যাবে, বিশেষ করে আফ্রিকান যে স্বল্পোন্নত দেশ বা অনুন্নত দেশ। এবং বাংলাদেশের সম্বন্ধে যে জানার যে আগ্রহটা তিনি যেটা লাস্টলি বললেন, বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের মানুষগুলোর যে কালচার, কৃষ্টি, অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আসলে চায়না বাংলাদেশের সম্পর্ককে অরণ্য উচ্চতা নিয়ে যাবে বলে আমি মনে করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা এই আলোচনার মধ্য দিয়ে শেষ করতে চাই। আপনি যেমনটি জানছিলেন যে গ্লোবাল সাউথ মিডিয়া মেকানিজম, এটা এমন একটা উদ্যোগ যেটা বিশ্বের গ্লোবাল সাউথ দেশগুলোর এক ধরনের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠবে, যা শুধু সে দেশের অর্থসামাজিক প্রেক্ষাপটকেই তুলে ধরবে না, বরং সে দেশের সকল মানুষের কথাগুলোকে বলবে, যেটা মানুষ বিশ্বের সবার সামনে উপস্থাপনের একটা সুযোগ তৈরি হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে চীনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং আবারও সামনের নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের এই অনুষ্ঠানে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।